রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার। শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে জানালেন অন্তর্বর্তী সরকার। ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের। ৭১-এর ভুলের জন্য জামায়াতকে মাফ চাইতে বললেন মির্জা ফখরুল। বঙ্গোপসাগরে যৌথ নৌমহড়া করতে যাচ্ছে ভারত ও রাশিয়া। নিপা আতঙ্কে সতর্ক মালয়েশিয়া, বাংলাদেশ ভারতীয় যাত্রীদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষা। জাতিসংঘের কার্যালয়ে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ১১ দেশের। ছাদখোলা বাসে এবার নারী ফুটবলার্স দলকে সংবর্ধনা বাফুফের। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনী সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় UNHCR এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, দীর্ঘদিন ধরে শিবিরে অবস্থান কোনো সমাধান নয়, এতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়ছে। তিনি ভাষান্তরের পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট নিয়েও আলাপ করেন। তিনি জানান, শরণার্থীদের শান্তি ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠানোর আন্তর্জাতিক উদ্যোগে জোরদারের মাধ্যমে সম্ভব। ইভো ফ্রেইজেন বলেন, UNHCR এর প্রধান বারাম সালি শিগগিরই বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন এবং শিবির পরিদর্শন করবেন। শেরপুরে সংগঠিত সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকার জানায়, এ ধরনের প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। শেরপুরের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব ও সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকার বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পদ্মা নদীর উজানে ভারতের ফারাক্কা ব্যারেজের বিপরীতে দেশে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতা এলে জনগণের স্বার্থে একাধিক উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে বেকারদের কর্মসংস্থান, মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। তিনি বলেন, এসব কাজ জনগণের কল্যাণে এবং নির্বাচনে ধানের শীষ জয়ী হলে পরদিন থেকেই বাস্তবায়ন শুরু হবে। এর আগে দুপুর 12:30টায় তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। দলের চেয়ারম্যান হিসেবে এটি তার প্রথম রাজশাহী সফর। পরে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে তিনি জনসভায় যোগ দেন, যেখানে নেতাকর্মীরা তাকে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানান। 1971 সালের ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর উচিত জনগণের কাছে ক্ষমা চেয়ে ভোট চাওয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 29 জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও 1 আসনের গড়িয়া ইউনিয়নে নির্বাচনী জনসংযোগে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনীর বর্বরতার শিকার হয়েছেন দেশের মানুষ এবং সে সময় কারা তাদের সহযোগিতা করেছিল তা সবারই জানা। জামায়াত এখনও 1971 সালের জন্য ক্ষমা চায়নি, বরং উল্টো মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে। যুদ্ধ করছি আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার দেশের স্বাধীনতার জন্য। আমি ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতেও রাজি। বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারি মাসে মিলান 2026 নাভাল এক্সারসাইজ নামের এই নৌ মহড়া অনুষ্ঠিত হবে। রুশ নৌবাহিনীর অভিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের ফ্রিগেট মার্শাল সাপোশনিকভ সহ একাধিক যুদ্ধজাহাজ অংশ নেবে। বিশাল আকারের এই রণতরীটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। প্রশান্ত মহাসাগর অঞ্চলে নিয়মিত টহলে ব্যবহৃত হয় সাকোভশিনক।
মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজটি ইতিমধ্যে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং বুধবার ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে। মহড়া শেষে এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তনম বন্দরের দিকে যাবে এবং 18 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে সেখানে পৌঁছাবে। নিপা ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিপা ভাইরাসের উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতকে চিহ্নিত করা হয়েছে। এ কারণে এই দুই দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। মূলত আগাম সতর্কতা ও সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাকুত সেরি ডাক্তার জুলফিকারলি আহমেদ বলেন, বাংলাদেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ এই স্বাস্থ্য পরীক্ষা কার্যকর করা হবে। তিনি জানান, যাত্রীদের শরীরের তাপমাত্রা নিয়মিত মাপা হবে, কারণ নিপা ভাইরাসে জ্বর একটি প্রধান উপসর্গ। তবে বাংলাদেশ ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য আলাদা কোনো গেট বা রুট নির্ধারণ করা হয়নি। কারো শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হবে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRW এর পূর্ব জেরুজালেম সদর দপ্তর ধ্বংসের ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ 11টি দেশ। তারা একে UNRW এর কার্যক্রম দুর্বল করার একটি অগ্রহণযোগ্য পদক্ষেপ বলে উল্লেখ করেছে। বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে একটি অভূতপূর্ব হামলা আখ্যা দেন। তারা ইসরায়েলকে জাতিসংঘের স্থাপনায় সব ধরনের ধ্বংসযজ্ঞ বন্ধ করার আহ্বান জানান। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল UNRW এর উপর চাপ বাড়িয়েছে এবং কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই সংস্থাটির বিরুদ্ধে হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলেছে, যা জাতিসংঘ প্রত্যাখ্যান করেছে। UNRW এর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, এ হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের সরাসরি লঙ্ঘন। সাফ ফুটসালের অভিষেক আসরে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়ে আজ বাংলাদেশে ফিরেছে সাবিনা কৃষ্ণা সুমাইয়ারা। আর এবারও চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য বাফুফে ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছে। এটা কিন্তু 2022 সালে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম সাফ চ্যাম্পিয়ন হয়। 2024 সালে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার পরও সাবিনারা ছাদ খোলা বাসে এসেছিলেন। এবার ফুটলাস চ্যাম্পিয়নের পরও একই সম্মাননা পাচ্ছেন তারা। এছাড়া বাংলাদেশ নারী ফুটলাস দলের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে উদযাপন এবার শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকছে না, রাতে হাতিরঝিলে রয়েছে এক আলোকোচ্ছন্ন অনুষ্ঠানে। সেখানেই বরণ করে নেওয়া হবে চ্যাম্পিয়নদের। রোববার ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে 14-2 গোলে হারায় বাংলাদেশ, সঙ্গে নিশ্চিত করে প্রথম ফুটলাসের শিরোপা। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।